হাই অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার রিক্যাপ সিরিজ। এই সিরিজে আমরা কি করি, প্রতিটা চ্যাপ্টারকে ওয়ান শটে রিক্যাপ করার, রিভাইজ করার চেষ্টা করি। আজকে আমাদের সেই সিরিজের চ্যাপ্টার কি, আমাদের অধ্যায় আছে মোশন ইন এ স্ট্রেট লাইন বা একমাত্রিক গতি। তো মোশন ইন এ স্ট্রেট লাইন বা একমাত্রিক গতি বলতে কি বোঝায়? যখন কোনো বস্তুর গতি একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর হয়, হয় এরকম করে হবে, না হলে এরকম করে হবে, নাহলে এরকম করে হবে। যে কোনো একটা সরলরেখা বরাবর হয় সামনে যাবে নাহলে পিছনে যাবে, সেটাই কি একমাত্রিক গতি। এবার এমন না যে এদিকে চলছি, এদিকে চলতে চলতে আবার এদিকে চলে গেলাম, তাহলে সেটা একমাত্রিক গতি হবে না। তখন কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে দ্বিমাত্রিক গতি। এদিকেও যাচ্ছি আবার এদিকেও যাচ্ছি, এদিকেও গেলাম এদিকেও গেলাম, আবার এদিকে গিয়ে আবার যদি উপরে চলে যাই তাহলে সেটা হয়ে যাবে ত্রিমাত্রিক গতি, মানে 3 ডাইমেনশনাল মোশন। আমরা এই চ্যাপ্টারে কথা বলবো হচ্ছে 1 ডাইমেনশনাল মোশনকে নিয়ে, মানে মোশন ইন এ স্ট্রেট লাইন। যখন একটা বস্তুর মোশন বা গতি একটা সরলরেখা বরাবর হয়, হয় আমি এদিকে যাচ্ছি নাহলে আমি এদিকে যাচ্ছি। এমন না যে আমি এদিকে গেলাম আবার এদিকেও চলে আসলাম, এরকম হয় না, ঠিক আছে? বা এদিকে চলে গেলাম উপরে বা নিচে, এটাও হয় না। ওকে, যে কোনো একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর চলবো। তো প্রথম জিনিস, তো মোশন ইন এ স্ট্রেট লাইন কার সাপেক্ষে করব? গোটা চ্যাপ্টারটা যখন কোনো বস্তুর গতি একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর হবে, বা সরলরৈখিক গতি বলা যেতে পারে, হয় সামনে যাবে নাহলে পিছনে যাবে, বা যা যা কিছু হবে সবকিছু আমরা দেখব। এইবার এই চ্যাপ্টারের প্রথম যে কনসেপ্ট আমাদের আসে সেটা হচ্ছে স্থিতি আর গতি, মানে রেস্ট আর মোশন। ঠিক আছে, রেস্ট বলতে কি বোঝায়? যখন কোনো বস্তু সময়ের সাপেক্ষে নিজের স্থান পরিবর্তন করে না। কিরকম ব্যাপার? ধরলাম এটা একটা সারফেস, এই সারফেসের উপরে এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? এবার এই বস্তুটা যদি সময়ের সঙ্গে সঙ্গে, মানে সময় আগে এগিয়ে চলছে কিন্তু বস্তুটা কোনো স্থান পরিবর্তন হচ্ছে না, বস্তুটা যদি স্থান পরিবর্তন না হয় তার মানে কি? বস্তুটা রেস্টে আছে, বস্তুটা বিশ্রামে আছে, এক জায়গায় আটকে আছে। তো এই মোশনটাকে কি বলবো, মানে এই মোশনটাকে না, সরি, এটাকে আমরা কি বলবো? এই অবস্থাটাকে, এটাকে আমরা বলবো হচ্ছে রেস্ট বা স্থিত অবস্থা, ঠিক আছে? স্থিতি। এবার সময়ের সঙ্গে যদি এটা চলতে শুরু করে, ধরলাম ফার্স্টে এখানে ছিল, তারপর 1 সেকেন্ড পরে বস্তুটা এখানে চলে আসলো, তাহলে কি হলো? বস্তুটা এখান থেকে এখানে সরে গেল। তার মানে কি? সময়ের সঙ্গে বস্তুটা নিজের স্থান পরিবর্তন করলো। সময়ের সঙ্গে বস্তু যদি তার স্থান পরিবর্তন করে তাহলে আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে মোশন বা গতি, ঠিক আছে? তো কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে নিজের স্থান পরিবর্তন না করে তাহলে সেটাকে কি বলা হয়? রেস্ট অবস্থা। যদি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাহলে কি বলা হবে? তখন বলা হবে মোশন অবস্থা বা গতি। এবার এই রেস্ট আর মোশন, এখান থেকে আরেকটা থিওরিটিক্যাল কনসেপ্ট আসে, সেটা হচ্ছে অ্যাবসলিউট রেস্ট আর অ্যাবসলিউট মোশন, মানে চরম স্থিতি আর চরম গতি। চরম স্থিতি বলতে কি? যখন কোনো বস্তু সময়ের সাপেক্ষে কখনোই কোনো দিনই নিজের স্থান পরিবর্তন করে না। কিন্তু এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। কেন? কারণ প্রকৃতিতে, নেচারে, ইউনিভার্সে কোনো কিছুই চিরকালের জন্য স্থির অবস্থায় থাকে না, সবকিছু কি হয়? চলতে থাকে। ওকে, যেমন একটা এক্সাম্পল, ধরলাম আমি এখানে স্থির অবস্থায় আছি, রাইট? আমি স্থির অবস্থায় আছি, আমি যদি নিজের থেকে না চলি তাহলে আমি কি বলতে পারি? আমি রেস্টে আছি। এবার যদি কোনোদিনই আমি না চলি তাহলে কি বলতে পারবো? এটা যে আমি অ্যাবসলিউট রেস্টে। কিন্তু এরকম হয় না। কেন? কারণ আমি যে স্থির অবস্থায় আছি আমি এটা কার সাপেক্ষে মাপছি? পৃথিবীর সাপেক্ষে। কিন্তু পৃথিবী তো নিজেই চলছে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, রাইট? পৃথিবী যদি ঘোরে তাহলে পৃথিবীর উপরে আমি যদি স্থির অবস্থায় থাকি তাহলে তো আমিও চলছি, তাহলে আমি রেস্টে নাই, রাইট? এবার পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, তাহলে কি সূর্য স্থির অবস্থায় আছে? সূর্যও তো স্থির অবস্থায় নাই। সূর্য কি হচ্ছে? আকাশগঙ্গার চারিদিকে ঘুরছে, রাইট? মিল্কি ওয়ে গ্যালাক্সির চারিদিকে। মিল্কি ওয়ে গ্যালাক্সি আবার মহাকাশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কোনো কিছুই অ্যাবসলিউট রেস্ট বা চরম স্থিতি অবস্থায় থাকে না, ঠিক আছে? অ্যাবসলিউট রেস্ট বা চরম স্থিতি অবস্থায় থাকে না, ঠিক আছে? তো এই হলো অ্যাবসলিউট রেস্ট, যেটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। এবার অ্যাবসলিউট মোশন বলতে কি বোঝায়? যখন কোনো বস্তু সবসময় চলতে থাকে, সবসময় নিজের স্থান পরিবর্তন করতে থাকে। কিন্তু এটাও একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। কেন? কারণ আমরা যখন কোনো কিছুর গতি মাপি, যেমন আমি দাঁড়িয়ে আছি বললাম, এটা আমি কার সাপেক্ষে মাপলাম? পৃথিবীর সাপেক্ষে। পৃথিবীর সাপেক্ষে যদি আমি মাপি তাহলে আমি কি? স্থির অবস্থায় আছি, মানে রেস্টে। কিন্তু পৃথিবীর বাইরে থেকে যদি মাপি তাহলে পৃথিবী আবার চলছে। তাহলে গতি সবসময় কোনো কিছুর সাপেক্ষে মাপা হয়। কার সাপেক্ষে মাপা হয়? রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে, যেটা আমরা একটু পরে দেখবো, পরে কনসেপ্ট। ওকে, তার আগে কি? কোনো কিছুর সাপেক্ষে আমরা গতি মাপি। এবার স্থির বস্তুর সাপেক্ষে
কোনো কিছু যদি চলতে শুরু করে তখন সেটা কি হয়, গতি হয়। এবার যেহেতু অ্যাবসলিউট রেস্ট মানে চিরস্থিতি, মানে চরম স্থিতি বলে কিছু হয় না, তাহলে তার সাপেক্ষে অ্যাবসলিউট মোশনও কখনো হবে না। কারণ কোনো বস্তু যদি চিরকাল স্থির না থাকে, অ্যাবসলিউট রেস্টে না থাকে, তাহলে তার সাপেক্ষে অ্যাবসলিউট মোশন হওয়াও সম্ভব না। তাহলে অ্যাবসলিউট মোশন এই জিনিসটাও কি হয়ে যায়, একটা থিওরিটিক্যাল কনসেপ্ট হয়ে যায়। ঠিক আছে, অ্যাবসলিউট রেস্ট বলে যেহেতু কিছু হয় না, তাই তার সাপেক্ষে অ্যাবসলিউট মোশনও কখনো হতে পারে না, অ্যাবসলিউট মোশনও কখনো হতে পারে না। তো অ্যাবসলিউট রেস্ট আর অ্যাবসলিউট মোশন এর দুটো কি, থিওরিটিক্যাল কনসেপ্ট। ওকে, তো কি বুঝলাম, ফার্স্টে রেস্ট আর মোশনের কথা, তারপর সেখান থেকে দুটো থিওরিটিক্যাল কনসেপ্ট, অ্যাবসলিউট রেস্ট আর অ্যাবসলিউট মোশন, বাংলায় বললে চরম স্থিতি আর চরম গতি। ওকে, তারপরে আমাদের কনসেপ্ট আসে রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম বা নির্দেশ তন্ত্র কাকে বলে? যেমন কি বললাম, গতি আমরা কোনো কিছু সাপেক্ষে মাপি, তো কোনো কিছুর যে সাপেক্ষে মাপি, যার সাপেক্ষে মাপি তাকে কি বলা হয়, রেফারেন্স ফ্রেম। তাকে কি বলা হয়, রেফারেন্স ফ্রেম। যেমন এখন যে এক্সাম্পলটা নিলাম, এখানে একটা সারফেস ছিল, এই সারফেসের উপরে বস্তুটা এখানে ছিল, রাইট? এই সারফেসটা, এই যে সারফেসটা, এই সারফেসের উপরে বস্তুটা ছিল, তো এখানে এই বস্তুটার মোশন হচ্ছে না রেস্ট হচ্ছে, মানে মোশন অবস্থায় আছে না রেস্ট অবস্থায় আছে, সেটা আমরা কার সাপেক্ষে মাপলাম, এই সারফেসটার সাপেক্ষে। এই সারফেসের উপরে যদি বস্তুটা চলতে শুরু করে তাহলে মোশন হবে, যদি স্থির অবস্থায় থাকে তাহলে রেস্ট হবে, রাইট? তো এই যে সারফেসটা নিলাম, এই যে ভূমিটা নিলাম, এটাকে রেফারেন্স ফ্রেম বলা হবে এই বস্তুটার জন্য। কেন? কারণ এর সাপেক্ষে ভাবলাম যদি এটা স্থির থাকে, কিন্তু এই টোটাল জিনিসটাই যদি চলতে শুরু করে দেয়, বললাম এই টোটালটাই চলতে শুরু করে দিল, এই সারফেসটা আর এই বস্তুটা, তাহলে সারফেসের সাপেক্ষে তো বস্তুটা স্থির অবস্থায় আছে, কিন্তু টোটাল সিস্টেমটাই যেহেতু চলতে শুরু করে দিল, তাহলে তো এটা স্থির অবস্থায় নাই। যেমন আরেকটা এক্সাম্পল দিলাম, আমি এখানে স্থির অবস্থায় আছি, কার সাপেক্ষে মাপলাম, পৃথিবীর সাপেক্ষে, রাইট? পৃথিবীর সাপেক্ষে মাপলাম, তাহলে আমাদের রেফারেন্স ফ্রেম কে এই ক্ষেত্রে পৃথিবী। কিন্তু পৃথিবীর বাইরে থেকে যদি দেখি, তাহলে পৃথিবী তো নিজেও চলছে, পৃথিবী চললে তার উপরে যদি আমি থাকি তাহলে আমিও চলবো, পৃথিবীও চলবে আমিও চলবো, তাহলে কি বাইরে থেকে দেখলে আমরা রেস্টে নাই, আমি রেস্টে নেই, কিন্তু পৃথিবীর সাপেক্ষে দেখলে আমি রেস্টে। তো গতি মাপা হয় কোনো কিছুর সাপেক্ষে, যে বস্তু বা বস্তু সামগ্রী, মানে কোনো বস্তু বা সিস্টেম এর সাপেক্ষে যখন কোনো কিছুর গতি মাপা হয়, তখন সেই বস্তু বা বস্তু সামগ্রী বা সিস্টেম যার সাপেক্ষে মাপা হলো সেটাকে কি বলা হবে, রেফারেন্স ফ্রেম। মানে কোনো বস্তুর গতি যার সাপেক্ষে মাপা হয়, যে বস্তু বা সিস্টেম বা যা কিছুর সাপেক্ষে মাপা হবে, সেটাকে কি বলা হবে, রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, সেটাকে কি বলা হবে, রেফারেন্স ফ্রেম বা নির্দেশ তন্ত্র। তো রেফারেন্স ফ্রেম অনেক টাইপের হয়, যেমন কি কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম, যেখানে আমরা এক্স ওয়াই জেড অ্যাক্সিস সম্পর্কে জানি। তারপরে থাকে পোলার রেফারেন্স ফ্রেম, তারপরে থাকে স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স এক্সেট্রা। কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেমের ক্ষেত্রে কি থাকে, তিনটে অ্যাক্সিস থাকে আমাদের কাছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। ওকে, এবার কোনো বস্তুর অবস্থান বোঝাতে গেলে ধরলাম এখানে আছে, তাহলে আমরা কি বলবো, এক্স অ্যাক্সিস থেকে এতটা, ওয়াই অ্যাক্সিস থেকে এতটা, আর জেড অ্যাক্সিস থেকে এতটা। এক্স অ্যাক্সিস বরাবর এতটা গেল, ওয়াই জেড অ্যাক্সিস বরাবর এতটা আসলো। একটু চেঞ্জ করে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে, এটাকে জেড অ্যাক্সিস ধরে নিলাম। ওকে, এটাকে জেড অ্যাক্সিস ধরে নিই, এটাকে ওয়াই অ্যাক্সিস ধরে নিই। ওকে, তাহলে এখানে যদি বস্তুটার পজিশন যদি আমাদেরকে বের করতে বলা হয়, তাহলে আমরা কি বলবো, কোন পজিশন, এই পজিশন যদি বলা হয়, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এতটা, ওয়াই অ্যাক্সিস বরাবর এতটা, তারপর জেড অ্যাক্সিস বরাবর এতটা। আচ্ছা, পজিশনটা চেঞ্জ হয়ে গেল, এখানে ধরে নিই তাহলে এক্স অ্যাক্সিস বরাবর, মানে এটা যদি অরিজিন হয়, বস্তু যদি এখানে থাকে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এতটা গেলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর এতটা গেলাম, জেড অ্যাক্সিস বরাবর এতটা উঠলাম, এরকম টাইপের। তো এইভাবে এই বস্তুটার যে পজিশন হবে সেটা হবে এক্স কমা ওয়াই কমা জেড। এটাই কি কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, এবার যদি পোলার রেফারেন্স ফ্রেমের কথা বলা হয়, তখন কি ধরা হয়, এই অরিজিন থেকে
এটা লম্ব দূরত্ব আর আর এখানকার অ্যাঙ্গেল থিটা, এই ক্ষেত্রে হয়ে যাবে আর কমা থিটা। এটা কি পোলার রেফারেন্স ফ্রেম। ওকে, এরকমই থাকে স্ফেরিক্যাল রেফারেন্স ফ্রেম, যেটা অতটা ইম্পর্টেন্ট না আমাদের সিলেবাসের ক্ষেত্রে। তো রেফারেন্স ফ্রেম প্রচুর ধরনের হয়, তার মধ্যে তিনটা রেফারেন্স ফ্রেম সম্পর্কে আমরা জানলাম, কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম, পোলার রেফারেন্স ফ্রেম আর স্ফেরিক্যাল রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, এবার এইসব রেফারেন্স ফ্রেমের পরে আমাদের কাছে নেক্সট টপিক আসে হচ্ছে টাইপস অফ মোশন। এই যে গতির কথা বললাম আমরা, চ্যাপ্টারের নামই হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন, মানে একটা সরলরেখা বরাবর মোশন চলবে। তো সেই মোশন সম্পর্কে তো আমাদেরকে জানতে লাগবে, রাইট? তো মোশন বিভিন্ন ধরনের হয়। এখানে আমরা মেইনলি দেখবো হচ্ছে তিন ধরনের মোশন সম্পর্কে, এক ট্রান্সলেশন, দুই রোটেশন আর তিন নম্বর মিক্সড। ট্রান্সলেশন বলতে কি, যখন কোনো বস্তু সরলরেখা বরাবর এগিয়ে চলে তখন সেটা কি হয়, তখন সেটা হয়ে যাবে ট্রান্সলেশন। কিরকম ব্যাপারটা, ধরলাম এটা একটা বস্তু, এবার এই বস্তুটা যদি এইভাবেই এগিয়ে যায়, মানে এই বস্তুটার যে পার্টিকেল থাকবে প্রতিটা পার্টিকেল একটা নির্দিষ্ট সময়ের অন্তরে একটা নির্দিষ্ট ডিস্টেন্স ট্রাভেল করবে। এটা একটা ডায়াগ্রাম ড্র করলাম। এই ডায়াগ্রাম কি, এটা একটা বস্তু, এই বস্তুর যে পার্টিকেল গুলো আছে এ বি, ছোট ছোট পার্টিকেল মিলিয়ে তো একটা বস্তু তৈরি হয়। তো এবার এই বস্তুটা যদি এমন ভাবে চলে যাতে এর প্রতিটা পার্টিকেল একটা নির্দিষ্ট সময়, ধরলাম 1 সেকেন্ড সময়, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, মানে 1 সেকেন্ড সময় ধরলাম বস্তুটা এখান থেকে এখানে আসলো, তার জন্য কি হলো, এর এ পার্টিকেল এখান থেকে এতটা গেল, বি পার্টিকেলও সেম ডিস্টেন্স ট্রাভেল করবে, সেম ডিস্টেন্স, এ ড্যাশ যতটা হবে বি ড্যাশ ততটাই হবে। যদি এরকম কন্ডিশন স্যাটিসফাই হয়, এ ড্যাশ ইকুয়াল টু বি ড্যাশ, তাহলে আমরা কি বলবো, এই ধরনের মোশনকে ট্রান্সলেশন বা চলন। কি বলবো, ট্রান্সলেশন বা চলন। তো ট্রান্সলেশন বা চলন বলতে কি বোঝায়, ট্রান্সলেশন বা চলন বলতে বোঝায় যখন একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো একটা বস্তুর প্রতিটা পার্টিকেল বা বস্তুকণা একটা নির্দিষ্ট ডিস্টেন্স ট্রাভেল করে বা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, ওকে, সেটাই কি বলা হবে, চলন বা ট্রান্সলেশন। রোটেশন কাকে বলে, যখন কোনো বস্তু একটা নির্দিষ্ট অ্যাক্সিস বা অক্ষের সাপেক্ষে আবর্তন করে, যখন আবর্তন করে তখন সেই ক্ষেত্রে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে রোটেশনাল মোশন। ঠিক আছে, আর মিক্সড কাকে বলে, মিক্সড বলে হচ্ছে যখন চলনও হচ্ছে আবার রোটেশনও হচ্ছে, যেমন গাড়ির চাকা ঘোরে, যেমন আগিয়েও চলছে এগিয়ে যাচ্ছে, তেমনি কি হচ্ছে গোল গোল ঘুরছেও নিজের অ্যাক্সিসের সাপেক্ষে, সেরকম ব্যাপারটা। তো মোশন তিন রকমের পড়লাম, ট্রান্সলেশন, রোটেশন, মিক্সড, রাইট? মিক্স তো দুটাকে মিক্স করে তোটাকে বাদ দিলাম, কি থাকলো ট্রান্সলেশন আর রোটেশন। ট্রান্সলেশন কি, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যখন একটা বস্তুর প্রতিটা পার্টিকেল একটা নির্দিষ্ট ডিস্টেন্স ট্রাভেল করে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ট্রান্সলেশন। রোটেশন কখন, রোটেশন হবে যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট অ্যাক্সিসের সাপেক্ষে সার্কুলার মোশনে ঘুরবে বা অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরবে, সেটাকে কি বলা হবে, রোটেশনাল মোশন। ওকে, তো ট্রান্সলেশন আর রোটেশনাল মোশন। ওকে, ট্রান্সলেশনের ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, যেমন এই সময়টা এখান থেকে এখানে গেল, প্রতিটা পার্টিকেল, এ পার্টিকেল, বি পার্টিকেল, সি পার্টিকেল, ডি, ই, এফ, জি, এই যত পার্টিকেল আছে সবগুলা কি হলো, সেম ডিস্টেন্স ট্রাভেল করলো, মানে এ এখান থেকে এতটা গেল, মানে বিও এখান থেকে এতটাই যাবে। ওকে, বিও এখান থেকে এতটাই যাবে। যদি এই কন্ডিশন স্যাটিসফাই হয়, এ ড্যাশ ইকুয়াল টু বি ড্যাশ, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, এটাকে চলন বা ট্রান্সলেশন। ওকে, রোটেশনের ক্ষেত্রে কি, একটা অ্যাক্সিসের সাপেক্ষে যদি বস্তুটা ঘোরে, এই ক্ষেত্রে প্রতিটা পার্টিকেল সেম ডিস্টেন্স ট্রাভেল করে না, এই ক্ষেত্রে কি করে, প্রতিটা পার্টিকেল দ্বারা যে অ্যাঙ্গেল তৈরি হয় অ্যাক্সিসে, সেই অ্যাঙ্গেলটা সমান হয়। একটা ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি। এটা যদি আমাদের কাছে অ্যাক্সিস হয় আর এই অ্যাক্সিসের সাপেক্ষে এইভাবে যদি বস্তুটা ঘোরে, তাহলে বস্তুটা ফার্স্টে ধরলাম এখানে ছিল, তারপর ধরলাম চলে আসলো কোথায়, এখানে চলে আসলো, এখান থেকে এদিকে গেল। ওকে, এটা কি এক ধরনের রোটেশনাল মোশন বলবো।
এই রোটেশনাল মোশনের ক্ষেত্রে কি হয়, প্রতিটা পার্টিকেল সেম ডিস্টেন্স ট্রাভেল করে না, প্রতিটা পার্টিকেল সেম ডিস্টেন্স ট্রাভেল করে না, কারণ এখানকার পার্টিকেল এখান থেকে এতটা যাবে, এখানকার পার্টিকেল তার থেকে অনেকটা বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে। কিন্তু কিন্তু কি হয় এই ক্ষেত্রে, পার্টিকেল দ্বারা এই অ্যাক্সিসে উৎপন্ন কোণ মানে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেই অ্যাঙ্গেলটা সবসময় ফিক্সড থাকে একটা নির্দিষ্ট সময়, মানে একটা নির্দিষ্ট সময় ধরলাম 1 সেকেন্ড সময় বস্তুটা এখান থেকে এখানে পৌঁছালো, তাহলে এই পার্টিকেলটা অ্যাক্সিসে যে কোণ তৈরি করবে এই কোণটা এখানকার পার্টিকেলও এখান থেকে এখানে পৌঁছাবে, তো সেই সেম কোণ তৈরি করবে, মানে এই পাশ থেকে যতটা সরে যাবে এই পাশ থেকেও ততটাই সরবে। ওকে, কি তৈরি করে, সেম অ্যাঙ্গেল তৈরি করে। তাই ট্রান্সলেশন আর রোটেশনের মধ্যে পার্থক্য বোঝা গেল। ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রতিটা পার্টিকেল সেম ডিস্টেন্স ট্রাভেল করে, আর রোটেশনের ক্ষেত্রে প্রতিটা পার্টিকেল সেম ডিস্টেন্স ট্রাভেল করে না কিন্তু সেম অ্যাঙ্গেল তৈরি করে। মানে অ্যাঙ্গুলার মোশন যেটা হয়, মানে যতটা কোণ সরে গেল সেটা সবসময় সেম থাকে, মানে যতটা কোণ সরলো সেটা সবসময় সেম থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো পরের চ্যাপ্টারগুলোতে ছিল, আমরা পড়েছিলাম এটাকে যখন ডিটেলসে কভার করেছিলাম প্রতিটা টপিককে, রাইট? তো কতটা অ্যাঙ্গেল ঘুরে গেল সেটা সবসময় কনস্ট্যান্ট থাকে রোটেশনের ক্ষেত্রে, আর ট্রান্সলেশনের ক্ষেত্রে কি থাকে, কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো সেটা সবসময় কনস্ট্যান্ট। ওকে, এই টপিকের পরে আমাদের কাছে আসে হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক্যালি মেইন টপিকগুলো, যেগুলো এরপর থেকে চিরকাল কাজে লেগে যাবে। অ্যাবসলিউট রেস্ট আর অ্যাবসলিউট মোশন যদিও না থাকতে পারে, বাট এই জিনিসগুলো সবসময় অ্যাবসলিউট। ওকে, প্রথম টপিক কি, ডিসপ্লেসমেন্ট বা সরণ। ডিসপ্লেসমেন্ট বা সরণ বলতে কি বোঝায়, যখন কোনো বস্তুর মোশন হয়, যখন কোনো বস্তুর মোশন হয় মানে গতি থাকে, তখন বস্তুটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, রাইট? এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো এই যে বস্তুটা যতটা ডিস্টেন্স ট্রাভেল করলো সরলরেখা বরাবর, সেটাকে কি বলা হয়, সরণ বলা হবে। ঠিক আছে, কিরকম জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। ধরলাম বস্তুটা ফার্স্টে এখানে এ পয়েন্টে ছিল, তারপর চলে গেল বি পয়েন্টে। তো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য একটা বস্তুর অনেকগুলো রাস্তা থাকতে পারে, যেমন কি বস্তুটা ধরলাম সরলরেখা বরাবর চলে গেল, বস্তুটা এইভাবেও যেতে পারে, বস্তুটা এইভাবেও যেতে পারে। তো বস্তুটা অনেক ভাবে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে পারে। ঠিক আছে, এই যে সরলরেখা বরাবর যাচ্ছে, একটা পয়েন্টিং করে দিই, এটা সি, এ সি বি, এ ডি বি, এ ডি ই। ওকে, তো বস্তুটা কি করতে পারে, এ সি বি রাস্তা দিয়ে যেতে পারে, বস্তুটা কি করতে পারে, এ ডি বি রাস্তা দিয়ে যেতে পারে, বস্তুটা কি করতে পারে, এ ই বি রাস্তা দিয়ে যেতে পারে, আরো প্রচুর অসংখ্য রাস্তা আছে, সেসব রাস্তা দিয়ে যেতে পারে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে। ঠিক আছে, প্রতিটা পয়েন্টের ক্ষেত্রে বস্তুটা যতটা রাস্তা যাচ্ছে, যতটা ডিস্টেন্স মানে দূরত্ব অতিক্রম করছে সেটা আলাদা আলাদা, রাইট? এ থেকে বি তে যাওয়ার সময় দূরত্ব সবচেয়ে কম, সরলরেখা বরাবর যাচ্ছে। এ এ ডি বি বরাবর যেতে একটু বেশি রাস্তা ট্রাভেল করছে, এ ই ডি এ ই বি বরাবর যেতে আরো বেশি দূরত্ব অতিক্রম করছে, রাইট? তো ডিস্টেন্স ট্রাভেল প্রতিটার ক্ষেত্রে কি হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে। তো সরণ বলতে কি বোঝায়, ন্যূনতম দূরত্বকে। ঠিক আছে, মানে বস্তুর ইনিশিয়াল পজিশন প্রাথমিক অবস্থা, বস্তুর ফাইনাল পজিশন মানে অন্তিম অবস্থা, এদের মাঝে সরলরেখা বরাবর যে দূরত্বটা তৈরি হয় সেটাকে কি বলা হয়, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কোনটা হবে, এ সি বি, এটা কি হবে, এটাই হবে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কোনটা হবে, এ সি বি, এই রাস্তাটা কি হবে, ডিসপ্লেসমেন্ট হবে। তাই ডিসপ্লেসমেন্ট বা সরণ বলতে কি বোঝায়, কোনো বস্তুর প্রাথমিক আর অন্তিম অবস্থার মাঝে সরলরেখা বরাবর যে দূরত্ব পাওয়া যায় সেটাকে কি বলা হয়, সরণ বলা হয়। ঠিক আছে, তো আর এই যে রাস্তাগুলো আছে এ ডি বি বা এ ই বি, এই রাস্তাগুলোকে কি বলা হবে, এই রাস্তা বরাবর যে দূরত্বটা আসছে সেটাকে বলা হবে অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স ট্রাভেলড। ওকে, তো এখানে ডিসপ্লেসমেন্ট থাকে আর ডিস্টেন্স ট্রাভেল থাকে। ডিসপ্লেসমেন্ট বলতে প্রাথমিক আর অন্তিম অবস্থার মাঝে সরলরেখা বরাবর দূরত্ব, আর ডিস্টেন্স ট্রাভেল বলতে যে রাস্তা বা পথ দিয়ে গেছে সেই রাস্তা বরাবর কতটা দূরত্ব ও গেল সেটা। তো ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের মধ্যে পার্থক্য বোঝা গেল। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট কি হয়, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর রাশি।
ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর রাশি হয়, ঠিক আছে। মানে কোন রাস্তা বরাবর যাচ্ছে সেটা ডিসপ্লেসমেন্টে ম্যাটার করে, যে এ সি বি বরাবর যাচ্ছে নাকি বি সি এ বরাবর যাচ্ছে সেটা ম্যাটার করে, দিক ম্যাটার করে, ডাইরেকশন ম্যাটার করে, ঠিক আছে। স্কেলার কাকে বলে, ভেক্টর কাকে বলে, সেগুলো এর আগে পড়েছিলাম আমরা ভেক্টর চ্যাপ্টারে। এরপর যখন ওই চ্যাপ্টারটাকে রিক্যাপ করবো তখন চলে আসবে, ঠিক আছে। আর তার আগে দেখতে হলে আগের চ্যাপ্টারগুলো আছে সেখানে দেখতে পারো। ডিসপ্লেসমেন্ট কি হয়, এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি হয়, ওকে। ডিসপ্লেসমেন্ট কি, এক ধরনের দৈর্ঘ্য হয়। তাই ডিসপ্লেসমেন্টের মাত্রা কি হবে, দৈর্ঘ্যের মাত্রা মানে এল, রাইট। ইউনিট কি হবে, আমরা এটাকে সেন্টিমিটারে মাপতে পারি দৈর্ঘ্যকে, মিটারে মাপতে পারি দৈর্ঘ্যকে, কিলোমিটারে মাপতে পারি দৈর্ঘ্যকে। মানে দৈর্ঘ্য মাপার যা যা ইউনিট সম্ভব সবগুলো দিয়ে ডিসপ্লেসমেন্টকে মাপা যাবে। কারণ ডিসপ্লেসমেন্ট কি, প্রাথমিক অবস্থা আর অন্তিম অবস্থার মাঝে লম্ব দূরত্ব, ঠিক আছে। ডিসপ্লেসমেন্টের পরে আমাদের কাছে কনসেপ্ট আসে স্পিড আর ভেলোসিটি। নেক্সট আমাদের কনসেপ্ট আসে কি বললাম, স্পিড আর ভেলোসিটি। জেনারেলি আমরা দুটোকে সেম ভাবি, স্পিড মানেও গতিবেগ, ভেলোসিটি মানেও গতিবেগ, কিন্তু ফিজিক্সে দুটোর মধ্যে কিছু পার্থক্য থাকে। স্পিড কি স্কেলার রাশি হয়, ভেলোসিটি কি এক ধরনের ভেক্টর রাশি হয়, ঠিক আছে। স্কেলার রাশি স্পিডের ক্ষেত্রে কি ধরা হয়, ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম। ভেলোসিটির ক্ষেত্রে কি ধরা হয়, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে। সেজন্য এখন এই ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স ট্রাভেলের মধ্যে পার্থক্যটা বোঝানো হলো। স্পিডের ক্ষেত্রে কি হয়, ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম। ভেলোসিটির ক্ষেত্রে কি হয়, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে। তো স্পিড আর ভেলোসিটির মধ্যে একটু সামান্য পার্থক্য থাকে। স্পিড ইকুয়াল টু কত হয়, ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম, আর ভেলোসিটি কি হয়, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এবার ডিস্টেন্স ট্রাভেল আর ডিসপ্লেসমেন্ট এ দুটোর মধ্যে যেহেতু পার্থক্য থাকে, তাই স্পিড আর ভেলোসিটির মধ্যেও পার্থক্য থাকে। ডিস্টেন্স ট্রাভেল আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যেহেতু পার্থক্য থাকে, তাই স্পিড আর ভেলোসিটির মধ্যেও পার্থক্য থাকে। বেসিক যে পার্থক্য সেটা হচ্ছে স্পিড এক ধরনের স্কেলার রাশি, ভেলোসিটি কি এক ধরনের ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে, যেগুলোর ক্ষেত্রে শুধু মান থাকে, কোনো ডাইরেকশন থাকে না। ভেক্টর রাশি কাকে বলে, যাদের মানও থাকে সঙ্গে ডাইরেকশনও থাকে। মানে কত ভ্যালুতে যাচ্ছে, নাম্বার একটা থাকবে, তার সাথে সাথে ডাইরেকশন, যে এদিকে যাচ্ছে নাকি এদিকে যাচ্ছে, নাকি এদিকে যাচ্ছে নাকি এদিকে যাচ্ছে, নাকি উপরে না নিচে না কোন দিকে যাচ্ছে, উত্তর দক্ষিণ পূর্ব সব দেওয়া থাকে, সেটা কি ভেক্টর রাশি হয়, ঠিক আছে। আর স্পিডের ক্ষেত্রে কি থাকে, কোনো ডাইরেকশন থাকে না, শুধুমাত্র যাচ্ছে, কততে যাচ্ছে, হয় 20 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে কিন্তু কোন দিকে যাচ্ছে সেটা বলা নাই, সেটা কি স্পিড হয়। তো বাংলাতে জেনারেলি আমরা দুটোকে একই ভাবি, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য থাকে। স্পিডকে বাংলাতে কি বলে, দ্রুতি বলা হয়, যে জিনিসটাকে আমরা ইউজ করি না নর্মালি, কিন্তু স্পিডকে কি বলা হয় বাংলায়, দ্রুতি বলা হয়। ভেলোসিটিকে কি বলা হয়, বেগ বলা হয়, ঠিক আছে, যেটাকে আমরা জেনারেলি দুটোর ক্ষেত্রে ইউজ করি বেগ, কিন্তু বেগ ভেলোসিটিকে বলা হয়। আর স্পিডকে কি বলা হয়, দ্রুতি বলা হয়, ঠিক আছে। তো স্পিড আর ভেলোসিটির মধ্যে পার্থক্য বোঝা গেল। স্পিড কি স্কেলার, ভেলোসিটি কি ভেক্টর, ঠিক আছে। স্পিড কি হয়, ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম, ভেলোসিটি কি হয়, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে। আরো একবার বলে দিই, যদি বস্তুটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টের সরলরেখা বরাবর যায় তাহলে এটা হয়ে গেল ডিসপ্লেসমেন্ট। যদি এই বরাবর যায় তাহলে এই রাস্তাটা হয়ে গেল ডিস্টেন্স ট্রাভেলড, ঠিক আছে। তো ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স ট্রাভেলের মধ্যে এই পার্থক্যটা থাকে। বস্তুটা যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যায়, যে রাস্তা দিয়েই যাক তার ডিসপ্লেসমেন্ট এই সরলরেখাটা হবে, কিন্তু ডিস্টেন্স ট্রাভেল কোনটা হবে, যে রাস্তাতে যাবে সেই রাস্তাটা, হয় উপর দিয়ে যাবে, নিচ দিয়ে যাবে, বা সরলরেখা দিয়ে গেলে তো সেম হয়ে যাবে, ওকে। এই হলো স্পিড আর ভেলোসিটির মধ্যে পার্থক্য। এবার স্পিড ভেলোসিটি দুটোই যেহেতু জিনিস সেম, খালি একটা স্কেলার কোয়ান্টিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, তো দুটোর ক্ষেত্রে মাত্রা সেম হয়। দুটোর ক্ষেত্রে মাত্রা কত হয়, LT-1, LT-1, ওকে। দুটোর ক্ষেত্রে ইউনিট কি হয়, সেম হবে, সেন্টিমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার সেকেন্ড, বা যা যা সম্ভব, আওয়ারও হতে পারে, মিনিটও হতে পারে টাইমের ক্ষেত্রে। আবার দৈর্ঘ্যের ক্ষেত্রে সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, ফুট, এক্সেট্রা এক্সেট্রা, মিলিমিটার, যা যা আছে, ইঞ্চ, যা যা আছে সবকিছু ইউজ করতে পারি আমরা, ওকে।
এগুলো হচ্ছে স্পিড আর ভেলোসিটির ইউনিট বা একক, যেগুলো দিয়ে আমরা এদের মান বের করব। ওকে, তো স্পিড আর ভেলোসিটি আসলো। এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আসে, সেটা হচ্ছে কেমন, বৃত্তীয় গতি বা সার্কুলার মোশনের ক্ষেত্রে। যদি কোনো বস্তু এখান থেকে চলা শুরু করলো, আবার ঘুরে এখানে আসলো, এখান থেকে চলা শুরু করে আবার এখানে ফিরে আসলো, তাহলে এই বস্তুর কি হবে, একটা স্পিড তো থাকবে, একটা স্পিড তো থাকবে, কিন্তু কোনো ভেলোসিটি থাকবে না। কেন? কারণ এখান থেকে যদি এতটা ঘুরে আসে, তাহলে এই বস্তুটা একটা ডিস্টেন্স ট্রাভেল তো হলো, কিন্তু ডিসপ্লেসমেন্ট তো নেই, কারণ এর ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন সেম। ইনিশিয়াল মাইনাস ফাইনাল দুটোই যদি সমান হয়, এ মাইনাস এ তো জিরো হয়ে গেল, 10 মাইনাস 10 জিরো হয়ে গেল, ডিসপ্লেসমেন্ট জিরো। যদি বৃত্তীয় গতিতে কোনো বস্তু ঘোরে, তাহলে সেই বস্তুর ডিস্টেন্স ট্রাভেল তো থাকে, কিন্তু ডিসপ্লেসমেন্ট থাকে না। অবশ্যই কন্ডিশন এটাই যে টোটালটা ঘুরে ওকে আসতে হবে, এমন না যে এখান থেকে এতটা ঘুরে আসলো, এক্ষেত্রেও ডিসপ্লেসমেন্ট জিরো হবে তো না, এক্ষেত্রে ডিস্টেন্স ট্রাভেল এতটা হবে, ডিসপ্লেসমেন্ট এতটা হবে। তো কন্ডিশন কি, টোটালটা একবার একটা রাউন্ড কমপ্লিট করতে হবে, ঠিক আছে? একটা রাউন্ড যদি কমপ্লিট করে, তাহলে সেই ক্ষেত্রে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন কি হয়, সেম হয়ে যায়। সেই জন্য ডিস্টেন্স ট্রাভেল তো থাকে, কিন্তু ডিসপ্লেসমেন্ট থাকে না। ওকে, তো এখানে যদি এটুকু জায়গার ক্ষেত্রে দেখি, তাহলে এখান থেকে এর স্পিড হচ্ছে এদিকে, ভেলোসিটিও এদিকে, রাইট? আবার পরের মুহূর্তেই এর ভেলোসিটি কোন দিকে, এদিকে চলে গেল, রাইট? তারপরে মুহূর্তে কি হলো, ভেলোসিটি এদিকে চলে গেল। তাহলে ভেলোসিটির মান চেঞ্জ না হলেও, মানে বস্তুটা যদি গতিবেগ সেম থাকে, তাহলে ওর ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার যেহেতু স্পিড এক ধরনের স্কেলার রাশি, যার ক্ষেত্রে ডাইরেকশন ম্যাটার করে না, শুধুমাত্র মানটা থাকলেই হলো। তাহলে মান যেহেতু কনস্ট্যান্ট থাকে, সেজন্য স্পিড কনস্ট্যান্ট। কিন্তু ভেলোসিটির ক্ষেত্রে কি হয়, ভেলোসিটির ক্ষেত্রে যেমন মানটা ম্যাটার করে, মানে ভ্যালুটা ম্যাটার করে, তার সাথে সাথে কি ম্যাটার করে, ডাইরেকশনও ম্যাটার করে। কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে। এই ক্ষেত্রে যেহেতু ডাইরেকশন বারবার করে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই আমরা কি বলবো, এই ক্ষেত্রে ভেলোসিটি কনস্ট্যান্ট না। স্পিড কনস্ট্যান্ট, কিন্তু ভেলোসিটি কনস্ট্যান্ট না। মানে দ্রুতি ধ্রুবক, কিন্তু বেগ ধ্রুবক না। কেন? কারণ এর দিক মানে ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে টাইমের সাথে সাথে। ওকে, এরপরের আমাদের কনসেপ্ট আসে হচ্ছে এক্সেলারেশনের। বেগ কাকে বলে? সময়ের সাথে সাথে বস্তুর স্থান পরিবর্তনের হারকে। এক্সেলারেশন কাকে বলে? সময়ের সাথে সাথে বস্তুর গতিবেগ পরিবর্তনের হারকে। এক্সেলারেশন ইকুয়াল টু হয় ভেলোসিটি ফাইনাল মাইনাস ভেলোসিটি ইনিশিয়াল বাই টাইম। বললাম বস্তুটা এদিকে চলছিল 2 মিটার পার সেকেন্ডে, এখান থেকে এখানে পৌঁছালো, এখানে ভেলোসিটি ওর হয়ে গেল 4 মিটার পার সেকেন্ড, আর টাইম কতটা লাগলো, 1 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে এক্সেলারেশন কত হবে? এক্সেলারেশন হবে 4 মাইনাস 2 বাই 1, মানে হচ্ছে এক্সেলারেশন ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্সেলারেশন কি হয়, বাংলায় বললে ত্বরণ, যেটা সম্পর্কে আমরা সবাই জানি, তো এটা নিয়ে বোঝানোর তেমন কিছু ব্যাপার নেই। ত্বরণ কাকে বলে? সময়ের সাথে সাথে গতিবেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়, ঠিক আছে? এটা বাড়ছে, তাই এটা কি ধনাত্মক হবে। যদি কমে যায় ধীরে ধীরে, ভেলোসিটি যদি কমতে থাকে, তাহলে সেটা কি হবে, ঋণাত্মক হবে। সেটাকে আমরা স্পেশালি নাম দিয়ে হচ্ছে মন্দন বা রিটার্ডেশন। মন্দন বা রিটার্ডেশন। ওকে, ত্বরণ রিটার্ডেশন, মানে ত্বরণ আর মন্দন কাকে বলে, এক্সেলারেশন রিটার্ডেশন কাকে বলে, এগুলো সম্পর্কে আমরা জানি। তো এগুলো সম্পর্কে বেশি বলার কোনো দরকার নেই, রাইট? এরপরে আসবে টপিক আমাদের, সেটা হচ্ছে ফর্মুলা। ওকে, ফর্মুলাগুলো যাই হোক, যেমন করেই হোক, মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, মাথায় রাখতে হবে। ওকে, প্রথম সেট অফ ফর্মুলা যেটা আমাদের কাছে আসে, সেটা হচ্ছে যে কোনো বস্তুর সরলরৈখিক গতি মাপার সময় এই ফর্মুলাগুলো ইউজ হয়। প্রথম ফর্মুলা কি, এস ইকুয়াল টু ইউটি। এস কি, কতটা ডিস্টেন্স গেল, ইউ কি, ভেলোসিটি, টি কি, টাইম। দুই নম্বর ফর্মুলা, এস ইকুয়াল টু
ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি বস্তুটার কোনো এক্সেলারেশনও থাকে মানে ত্বরণও থাকে, তাহলে ডিস্টেন্স কতটা ট্রাভেল করবে মানে ডিসপ্লেসমেন্ট কতটা হবে ইকুয়াল টু হবে ইউটি, তো আগেরটা থাকবেই মানে ভেলোসিটি ইন্টু টাইম থাকবে সঙ্গে, প্লাস হাফ ইন্টু ত্বরণ ইন্টু টাইমের স্কোয়ার। তারপরে ফর্মুলা কি আসে আমাদের কাছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। মানে যেহেতু এক্সেলারেশন আছে ত্বরণ আছে, তাহলে ইনিশিয়ালি বেগ এক থাকবে, ফাইনালি বেগ অন্য চেঞ্জ হয়ে যাবে। প্রথমে 2 মিটার পার সেকেন্ড ছিল, পরে 4 মিটার পার সেকেন্ড হয়ে গেল, ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল। তো ফাইনাল ভেলোসিটিকে আমরা রিপ্রেজেন্ট করি ভি দিয়ে, ইকুয়াল টু কি হবে ইনিশিয়াল ভেলোসিটি ইউ প্লাস ত্বরণ এ ইন্টু টাইম টি। তারপরে ফর্মুলা আমাদের কাছে কি থাকে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানেও আমরা ফাইনাল ভেলোসিটি স্কোয়ার বের করলাম কিভাবে, ইউ স্কোয়ার ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার প্লাস 2a2 ত্বরণ ইন্টু ডিসপ্লেসমেন্ট, রাইট। মেন যে ফর্মুলা বলা দরকার আমাদের সেটা হচ্ছে এই চারটা ফর্মুলা, s ইকুয়াল টু ইউটি, s ইকুয়াল টু ইউটি, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, তারপরে আরেকটা ফর্মুলা থাকে এস এন, এস এন এর মানে nth সেকেন্ডে, 1 সেকেন্ডে এতটা গেল, 2 সেকেন্ডে এতটা গেল, 3 সেকেন্ডে এতটা গেল, শুধুমাত্র 3 নাম্বার সেকেন্ডে কতটা যাবে সেটাকেও বের করা যায়। এস nth ইকুয়াল টু কি হয়, এস nth ইকুয়াল টু হয় ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1, মানে কত নাম্বার সেকেন্ডের আমরা হিসাব করব সেই সেকেন্ডের নাম্বারটা। তো এই ফর্মুলাটা খুব কম ইউজ হয়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই চারটা ফর্মুলা যেটা সবচেয়ে বেশি আমরা ইউজ করব। ওকে, s ইকুয়াল টু ইউটি, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা হচ্ছে ফার্স্ট সেট অফ ফর্মুলা, যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে, যাই হয়ে যাক মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর সেকেন্ড সেট অফ ফর্মুলা কখন আসে, যখন কোনো বস্তুকে আমরা কোনো একটা নির্দিষ্ট ভেলোসিটিতে উপরের দিকে ছুড়ে দিই, উপরের দিকে ছুড়ে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে কিছু ফর্মুলা থাকে, যেমন প্রথম ফর্মুলা, ধরলাম এখান থেকে বস্তুটাকে ইউ ইনিশিয়াল ভেলোসিটিতে ছুড়ে দিলাম, তাহলে এটা একটা নির্দিষ্ট হাইট অবধি উঠবে, তারপর আবার নিচে নেমে যাবে, রাইট। এই যে হাইটটা উঠলো h, এটার ভ্যালু বের করা যায়। ওকে, এটার ভ্যালু কত হয়, h ইকুয়াল টু হয়ে যায় ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g। g কি, g হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, যেটা সবসময় নিচের দিকে কাজ করে, পৃথিবীর সেন্টারের দিকে, রাইট। তারপরে কি, এখান থেকে এখানে পৌঁছাতে ওর টাইম কত লাগলো, টাইম ইকুয়াল টু হয়ে যাবে u বাই g। এবার যদি বলা হয় যে এখান থেকে উপরে গেল আবার নিচে আসলো, টোটাল টাইম কত লাগলো, উপরে গিয়ে আবার নিচে আসতে, উপরে গিয়ে নিচে আসতে টোটাল টাইম যেটা লাগে t টোটাল কত লাগবে 2u বাই g, ঠিক আছে। মানে উপরে উঠতে যতটা টাইম লাগে নিচে নামতেও ততটা টাইম লাগে, মানে u বাই g প্লাস u বাই g 2u বাই g। ওকে, এবার একটা নির্দিষ্ট জায়গায় ধরলাম এখান থেকে ছুটলাম, এখানে গিয়ে পৌঁছালো, রাইট। এখানে মাঝখানে কোন একটা জায়গায় পৌঁছাতে ওর টাইম কত লাগবে সেটার একটা ফর্মুলা থাকে, যদিও সেটা তেমন ইউজ হয় না, সবচেয়ে বেশি ইউজ হবে এই দুটো ফর্মুলা, এই দুটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, কতটা হাইট উঠলো আর টোটাল টাইম কতটা লাগলো, বা অর্ধেকটা উঠতে কতটা টাইম লাগলো। তো এই মাঝখানে ফর্মুলার টাইম কত লাগবে, u বাই g প্লাস এ মাইনাস এ রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gh বাই g, এটা একটা ফর্মুলা। আবার এইখানে ভেলোসিটি কত হবে, মানে এখান থেকে তো উপরে যাচ্ছে না ধীরে ধীরে, এখানে ভি ইউ ভেলোসিটি ছিল, এখানে গিয়ে তো ভেলোসিটি 0 হয়ে যাবে, যদি না হতো তাহলে আরো উপরে যেত। তো এইখানে ভেলোসিটি কি হবে, কমবে না, কতটা কমবে, কত হবে, স্মল ভি ইকুয়াল টু হয়ে যাবে প্লাস এ মাইনাস এ রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো এখানে এই দুটো ফর্মুলা তেমন বেশি ইম্পর্টেন্ট না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো ফর্মুলা, ঠিক আছে। তো এই দিয়ে হলো আমাদের মোশন ইন স্ট্রেট লাইনের প্রতিটা টপিকের রিভিশন। এবার এই জিনিসগুলো তো ফর্মুলাগুলো বললাম যেগুলো মুখস্থ করতে হবে, কেমন করে আসলো কি করে আসলো সেসব যদি দেখতে লাগে নিচে প্লে লিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারো, প্রতিটা টপিককে ডিটেলসে কভার করা আছে, ঠিক আছে। তো এই হলো মোশন ইন স্ট্রেট লাইন চ্যাপ্টার।
এবার এই যে লাস্টে যে ফর্মুলাগুলো বললাম, আগের যে 4টা ফর্মুলা ছিল আর এখানে যে এই 2টা ফর্মুলা, এগুলো যে করেই হোক, লিখে হোক, মনে করে হোক, পড়ে হোক, যেভাবেই হোক মাথায় ঢোকাতে হবে, মুখস্থ করতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? কারণ এরপর থেকে আমরা অঙ্ক করব, সেখানে এই ফর্মুলাগুলো কাজে লাগবে। ওকে, সো আজকের জন্য এটুকুই, আশা করি বোঝা গেল। বোঝা গেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের দিন নেক্সট সেশনে। টাটা।